জাতির জনকের আদর্শে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার, মুজিব বর্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ। জমকালো আয়োজনে মুজিব বর্ষ উদযাপন শুরু, লেজার শোতে বঙ্গবন্ধুর জীবনী, আতশবাজি। কোয়ারেন্টাইন নিশ্চিত না হলে দেশে মারাত্মক ঝুঁকি, সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধের পরামর্শ। করোনার প্রভাবে মার্কেট শপিং মলে ভিড় নেই, বেচা কেনা কম, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বন্ধ, দক্ষিণ পূর্ব এশিয়ায় আগ্রাসী পদক্ষেপ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাগত বিরতিহীন 1 ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত 8টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো মুজিব বর্ষ উদযাপন। ঢাকাসহ সারা দেশে একযোগে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। পুরো রাজধানী সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল আলোয়। সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, হাতির ঝিল, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায় আতশবাজি করা হয়। ছিল লেজার শোতে বঙ্গবন্ধুর জীবন প্রদর্শন। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত 8টা। সেই শুভক্ষণে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির। আতশবাজি আর লেজার শোতে জীবন্ত হয়ে ওঠে উদ্যান। সুর তালে স্মরণ করা হয় জাতির পিতাকে। এখানে আসতে পেরে এত সুন্দর অনুষ্ঠান খুবই ভালো লাগলো। আমার বাচ্চাকে নিয়ে আসলাম, সেও অনেক হ্যাপি। প্রথম জীবনের এরকম আতশবাজি উৎসব আমি দেখলাম এবং এখানে বেড়াতে এসে আমার অনেক অনেক ভালো অভিজ্ঞতা হলো। করোনা ভাইরাসের মধ্যেও যে মানুষের এত অ্যাটেনশন, সেটা কি বলবো, একবারে আনবিলিভেবল। যেহেতু মুজিব বর্ষ 100 বছর হয়ে গেছে, তো আমরা 100 বছর বাঁচবো কিনা সন্দেহ। তো ভাবলাম এই করোনা ভাইরাসের মধ্যেও বাচ্চাদের নিয়ে এসে একটু মজা করে যাই। আয়োজন ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বর্ণিল আলোতে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। লেজার শোতে ভেসে ওঠে জাতির মহানায়কের জন্ম থেকে সংগ্রামের পথ চলার গল্প। নিপীড়নের বিরুদ্ধে মুক্তির আহ্বান মুগ্ধ হয়ে উপভোগ করেন রাজধানীবাসী। জন্মশতবার্ষিকীর আলোকসজ্জা চলবে 26 মার্চ পর্যন্ত। বাঙালি জাতির জীবনে যে আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হয়েছিলেন এই জাতির মহান নেতা, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্মদিনে এই আলোকসজ্জার মধ্য দিয়ে আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এদিকে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আতশবাজি উৎসবের আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। উড়ানো হয় 100 ফানুস। বঙ্গবন্ধুর আদর্শে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আগতরা। আমি সন্ধ্যা থেকে ওয়েট করতেছিলাম এগুলো দেখে, যে আজকে অন্তত কালে সাক্ষী হয়ে থাকি। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জন্মশতবার্ষিকীর কেক কেটে উদযাপন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ের ছাদে ওড়ানো হয় ফানুস। এরপর চলে আতশবাজি। রাত 8টায় হাতির ঝিলে আলোকসজ্জা ও লেজার শোর আয়োজন করা হয়। ছুটির দিন হয়, সেখানেও জমায়েত হয় নগরবাসী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর পাশাপাশি সারা দেশে সন্ধ্যার পর থেকে আতশবাজি অনুষ্ঠিত হয়। ছিল নান্দনিক আলোকসজ্জা। কোথাও কোথাও ওড়ানো হয় ফানুস, কাটা হয় কেক। জাতির জনকের জন্মশতবার্ষিকী পালনে সিলেটের জেলা স্টেডিয়ামে রাত 8টায় হয় আতশবাজি। এরপর কেক কেটে বিতরণ করা হয় শিশু কিশোরদের মধ্যে। 100 আতশবাজির আলোয় আলোকিত হয় বরিশালের নগর ভবন প্রাঙ্গণ। কাটা হয় 100 পাউন্ডের কেক। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সহ নগরীর 41টি ওয়ার্ডে হয় আতশবাজি। পাশাপাশি ওড়ানো হয় 1000 ফানুস। আয়োজন দেখতে জড়ো হন প্রশাসনের কর্মকর্তারা ও সাধারণ মানুষ। রাজশাহীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আতশবাজি করেন দলের নেতাকর্মীরা। আতশবাজির বর্ণিল আলোতে সেজে ওঠে খুলনা জেলা স্কুল মাঠ।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে চলে আতশবাজি। নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয় ছাড়াও শহরের ৪২টি এলাকায় একযোগে ছিল আতশবাজির আয়োজন। ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, কেক কাটা ও আতশবাজি প্রদর্শন করে জেলা আওয়ামী লীগ। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, নাটোর, কিশোরগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহেও ছিল বর্ণিল আয়োজন। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে মুজিব বর্ষের অনুষ্ঠান সীমিত করা হলেও তাতে রঙের কমতি ছিল না। বর্ণিল আতশবাজির সঙ্গে রাজধানীর আকাশ ঢেকে যায় রঙিন ফানুসে। মূল অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা নিয়ে যুক্ত হয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা কণ্ঠ মিলিয়েছেন বাবাকে নিয়ে গানে, আর বোনের লেখা কবিতা আবৃত্তি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান চলে 2 ঘন্টারও বেশি সময় ধরে। শুরুতেই জাতীয় সঙ্গীত, এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভাষণে দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। স্বল্প সময়ের মধ্যে দেশের সংবিধান রচনা, জনগণের মৌলিক অধিকার পূরণ, সকল স্তরে দুর্নীতি নির্মূল, কৃষি বিপ্লব, কলকারখানাকে রাষ্ট্রীয়করণ সহ দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার সকল প্রস্তুতি গ্রহণ করেন। এরপরই শত শিশুকণ্ঠে আসে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রচিত ধন্য মুজিব ধন্য গানটি। পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার আদর্শ ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা জেগে রইব তোমার আদর্শ বুকে নিয়ে, জেগে থাকবে এদেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম তোমার স্বপ্নের সোনার বাংলাদেশে। তোমার দেওয়া পতাকা সমুন্নত থাকবে চিরদিন। প্রধানমন্ত্রীর ভাষণের পর কবি কামাল চৌধুরীর লেখা ও নকিব খানের সুরে উৎসব সঙ্গীত তুমি বাংলার ধ্রুবতারা গানটি গাইতে আসেন দেশের খ্যাতনামা সব সঙ্গীত শিল্পীরা। সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির পাশে দাঁড়িয়ে তাতে কণ্ঠ মেলান বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। এরপর একে একে শুভেচ্ছার ভিডিও বার্তা নিয়ে আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও ওআইসির মহাসচিব ইউসুফ আল ওথাইমিন। बंगबंधु शेख मुजिबुर रहमान पिछली सदी के महान व्यक्तित्वों में एक थे। उनका पूरा जीवन हम सभी के लिए बहुत बड़ी प्रेरणा है। এরপরই বাবার জন্মদিনের অনুভূতি জানান বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। আমাদের যা কিছু আছে তাই নিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। এ আয়োজনে শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করেন বড় বোন শেখ হাসিনা। জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। কবিতা শেষে বাবার স্মৃতি নিয়ে বেঁচে থাকা 2 বোন একসঙ্গে বলেন শুভ জন্মদিন। শুভ জন্মদিন। জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে চিত্রপটে দৃশ্যে কাব্যে বঙ্গবন্ধু শিরোনামের একটি থিয়েটিক্যাল পারফরমেন্স পরিবেশন করেন দেশবরেণ্য নৃত্যশিল্পীরা। টিভিতে এই অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আলোকিত হয় আতশবাজি আর লেজার শোতে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর শুরু হয় পূর্ব পাকিস্তানের আপামর জনতার অধিকার আদায়ের সংগ্রামের দ্বিতীয় পর্ব। এই পর্যায়ে শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নেন। এরই প্রেক্ষাপটে 1966 সালে তিনি ঘোষণা করেন ঐতিহাসিক 6 দফা কর্মসূচি, যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপরেখা।
এ কর্মসূচির মধ্য দিয়ে শেখ মুজিব হয়ে ওঠেন পূর্ব পাকিস্তানের প্রধান ও অবিসংবাদিত নেতা। 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিব। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য আর শোষণের মাত্রা আরও প্রকট হয়। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের তত্ত্বের ঘোরতর বিরোধী শেখ মুজিব 1966 সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। 66 6 দফা একটা বাকবদলের সময়। বাকবদলটা শুধু আওয়ামী লীগের জীবনে নয়, শেখ মুজিবুর রহমানের জীবনেও। কারণ এই 6 দফার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাঙালির সামনের কাতারের দল হিসেবে চলে এলো এবং বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা হিসেবে গৃহীত হয়ে গেলেন। এই 6 দফা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের তথা স্বাধীনতার রূপরেখা। 6 দফার প্রতি জনগণের ব্যাপক সমর্থনে ভীত হয়ে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। গ্রেপ্তার হন শেখ মুজিব। আগরতলা মামলার মাধ্যমে তিনি কিন্তু সারা বিশ্বে পরিচিত হয়ে গেলেন যে বাঙালির সংগ্রামী নেতা। এটিও তার জীবনে একটি আশীর্বাদ হয়ে এসেছিল। শেখ মুজিব সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে শুরু হয় তীব্র আন্দোলন, যেটি 69-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। 6 দফা দেওয়ার পরেই আমরা স্বাধীনতার পাদপীঠে পা প্রায় রাখছি। সেই কারণে স্বাধীনতা আন্দোলনেও 11 দফা আন্দোলন বা 69-এর গণঅভ্যুত্থানের একটা প্রত্যক্ষ প্রভাব আছে বলে আমি মনে করি। 1969 সালের 5 ডিসেম্বর এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব পাকিস্তানের নাম দেন বাংলাদেশ। মৌলানা ভাসানী সহ অনেকের বিরোধিতা সত্ত্বেও 1970-এর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহে 71-এর 7 মার্চ জাতিকে অগ্নিঝরা দিক নির্দেশনা দেন শেখ মুজিব। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সমুদ্রের মতো গর্জন করছিল। আমি বহু সমুদ্রের পাড়ে গেছি, কিন্তু এই রকমের দুর্ধর্ষ গর্জন আমি কোথাও শুনি নাই। পরবর্তীতে বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব হন জাতির পিতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এ অবস্থায় ব্যক্তি সচেতনতার পাশাপাশি প্রচারণা জোরদারের পরামর্শ আইইডিসিআরের। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সংক্রমণ ঠেকাতে বিদেশি ও প্রবাসীদের বাংলাদেশে প্রবেশ পুরোপুরি বন্ধ করতে হবে এখনই। পাশাপাশি সংক্রামক ব্যাধি আইন প্রয়োগের মাধ্যমে কোয়ারেন্টাইন নিশ্চিত করা না হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে দেশ। বিশ্বে প্রতিদিন কয়েক হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছে ৩০০-রও বেশি। বর্তমানে ভাইরাসটি তার ধরন বদলে ছড়িয়ে পড়ছে অতি দ্রুত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ছড়ানোর সংখ্যা বেশি, তাই ব্যক্তির সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে মনে করেন ঢাকা মেডিকেলের এই অধ্যাপক। আমাদের সরকারের স্বাস্থ্য বিভাগ, আমাদের স্থানীয় প্রশাসনের বিভাগ, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যে আমাদের যে জুডিশিয়ারি বিচার বিভাগ এবং আমাদের সাংবাদিক গ্রুপ, এই 4টি গ্রুপের সমন্বয় খুব দরকার। আমাদের জনগণের যদি আইসোলেশনটা এনশিওর করতে পারি, তাহলে আমরা বলবো যে যেভাবে এয়ারপোর্টে আমরা ফ্লাইট বন্ধ করেছি, এন্ট্রি বন্ধ করেছি, তাহলে 1 মাসের মধ্যে আমাদের ভীতিটা কেটে যাবে। রাজধানীতে করোনা চিকিৎসায় 4টি হাসপাতাল নির্দিষ্ট করা থাকলেও সরকারি বড় হাসপাতালগুলোতেও আসছে সাধারণ মানুষ। তাই আক্রান্ত হলে দ্রুত হটলাইনে যোগাযোগের পরামর্শ এই চিকিৎসকের। সরকারি যে কোনো হসপিটালে ডক্টররা ট্রেন্ড, তারা জানেন করোনা ভাইরাস হলে কী করতে হবে, কিন্তু কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জায়গায় আমাদের এখন একটাই, আইইডিসিআর। আইইডিসিআর বলছে আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, ঘনিষ্ঠতায় এই ভাইরাস ছড়ায়। তাই করমর্দন এবং কোলাকুলি না করে দূরত্ব বজায় রাখার পরামর্শ তাদের। 60-এর উপরে বয়স অথবা তাদের ডায়াবেটিস, কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা, ওনারা বেশি ভালনারেবল। যার ফলে ওনাদের যদি কখনো এরকম সমস্যা হয়, এমনি নর্মাল ঠান্ডা, ফ্লু, কাশি যদি হয়, সেক্ষেত্রে ওনারা সাবধানতা অবলম্বন করবেন। এদিকে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হোম কোয়ারেন্টাইনের বিকল্প নেই বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর।
অনেক ডিস্ট্রিক্ট এবং উপজেলা তারা নিজেরাই এই ধরনের সতর্কতামূলক বার্তা জনসাধারণের মধ্যে বিলি করছেন। এটি আপনি জেনে থাকবেন যে মোবাইলে কিন্তু একটি মেসেজ আসছে আপনার কাছে প্রতিদিনই, সকালবেলা যেটা আমরা দেখতে পাচ্ছি যে কি করবেন না করবেন এই ধরনের হেলথ মেসেজ যেটা বলে সেটি। আর সংক্রমণ বাড়ার চাপ সামলাতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সরকার। করোনা রোধে জেলায় জেলায় বিশেষ সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইইডিসিআর। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী নেয়া পদক্ষেপের কারণে ফ্লাইট ওঠানামা কমেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রী স্বল্পতায় কিছু এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করে দিয়েছে, আর কিছু কমিয়ে এনেছে। কোনো রোগের প্রাদুর্ভাব এয়ারলাইন্স খাতে এ ধরনের ধস আগে কখনো হয়নি বলছেন বিশ্লেষকেরা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের শতাধিক দেশে। সংক্রমণ ঠেকাতে সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত সহ নানা দেশে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকার সাথে। একইভাবে বাংলাদেশও মধ্যপ্রাচ্যের কিছু আর ইউরোপের সব দেশের সাথে বন্ধ করে দিয়েছে উড়োজাহাজ চলাচল। এরই মধ্যে যাত্রীর অভাবে থাই এয়ারওয়েজ, বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ সহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা অর্ধেক করে দিয়েছে। নোভো এয়ার, রিজেন্ট, কুয়েত এয়ারলাইন্স, সাউদিয়া এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স সহ বেশ কিছু এয়ারলাইন্স বন্ধই করে দিয়েছে তাদের আন্তর্জাতিক ফ্লাইট। করোনার কারণে আমাদের যেহেতু যাত্রী সংখ্যা কম, আসা যাওয়া কম, প্যাসেঞ্জারদের সংখ্যা কম হওয়ার কারণে ফ্লাইটগুলোর বিভিন্ন এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইটগুলো কমিয়ে দিয়েছে। সুতরাং আগে যেরকম আমাদের এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট অ্যাভারেজ ডেইলি 65-65টার মতো ফ্লাইট আসতো, এখন আনুমানিক অ্যাভারেজ গড়ে 35টা ফ্লাইট আসছে বাংলাদেশে। উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো বলছে ফ্লাইট কমানো আর যাত্রী হ্রাসের কারণে তাদের গুনতে হচ্ছে বড় লোকসান। ইউএস বাংলা এয়ারলাইন্সের আমরা ইন্টারন্যাশনালি উইকলি ফ্লাইট অপারেট করতাম 98 ফ্লাইটস, সেখানে বর্তমানে আমরা 42 ফ্লাইটস অপারেশনে আছি। 4টা ডেস্টিনেশন অলরেডি আমরা বন্ধ করেছি, লাইক মাস্কাট, দোহা, কলকাতা এবং চেন্নাই। এটা বেসিক্যালি রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে আমাদেরকে বন্ধ করতে হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট কমায় আয় কমেছে শাহজালাল বিমানবন্দরেরও। এ মাসের প্রথম 2 সপ্তাহে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 5 কোটি টাকা কম আয় হয়েছে দেশের প্রধান এই বিমানবন্দরের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ এড়াতে 31শে মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে অন অ্যারাইভাল ভিসার যাত্রী আসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে বাংলাদেশে। এখন পর্যন্ত দেশে ফিরে আসা প্রবাসী সহ সারা দেশে 4700 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরেও জারি রয়েছে সতর্কাবস্থা। বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতির অবস্থা এবং আশকোনা থেকে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ শরীফ। যাচ্ছি তার কাছে। শরীফ, বিমানবন্দর ও আশকোনা হজ ক্যাম্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন, আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন এই ভাইরাস প্রতিরোধে? আসলে আশকোনা হজ ক্যাম্প এখানে কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হতো, কিন্তু গতকাল থেকে এখানে কাউকে নিয়ে আসা হচ্ছে না। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছেন তারা বলছেন যেহেতু আশকোনা হজ ক্যাম্পে অনেক লোক হয়ে যায়, অর্থাৎ যাদেরকে নিয়ে আসা হয় তাদের এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ কারণে যখন বিদেশ থেকে কেউ দেশে আসছে তাকে নির্ধারিত যে জেলা রয়েছে তার নিজ নিজ জেলায় হস্তান্তর করা হচ্ছে, অর্থাৎ সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা যারা আছেন বা জেলা প্রশাসক যারা আছেন তাদের সাথে কথা বলে যে ব্যক্তি দেশে ফিরছেন তার পাসপোর্টে তার ঠিকানা দেখে তাকে বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা করে তাকে সরাসরি তার জেলাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জেলাতে গিয়ে যে ব্যক্তি দেশে ফিরছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার যে তথ্য সেই তথ্য দেবেন এবং সেই কর্তৃপক্ষ নির্ধারণ করবে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে না সরকারি নির্ধারিত যে কোয়ারেন্টাইন রয়েছে সেখানে রাখা হবে। এটি আসলে এখান থেকে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছেন তারা
তাদের পরীক্ষা নিরীক্ষা করছেন প্রাথমিক ধাপে, এবং এই পরীক্ষা নিরীক্ষার পরে তারা যে তাদের নিজ গ্রাম বা নিজ জেলায় যাবেন, এরপরে তাদের নিজ গ্রাম বা নিজ জেলায় যাবার পরে আবারও তাদের একটি পরীক্ষা হবে। যে কারণে এখন এই আশকোনা হজ ক্যাম্পে কাউকে আনা হচ্ছে না, যেটি গতকালকে সর্বশেষে আমরা দেখেছিলাম 3 থেকে 4 জনকে নিয়ে আসা হয়েছিল। এরপরে আজকে এখন পর্যন্ত কাউকে নিয়ে আসা হয়নি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত আশকোনা হজ ক্যাম্পে শুরুর দিকে যেরকম সবাইকে নিয়ে আসা হতো এরকম আর নিয়ে আসা হবে না। যদি বিশেষ কোনো কারণে কাউকে আনা হয় সেটি আসলে ভিন্নভাবে তারা বলছেন, ভিন্ন কথা বলছেন। কারণ আশকোনা হজ ক্যাম্পের এখন নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভেতরে মূলত সেনা, নৌ এবং বিমান বাহিনী, এই 3 বাহিনীর যৌথ সমন্বয়ে যারা আছেন তারাই মূলত এটি দেখভাল করছেন। এবং গতকালকে সবশেষ আমরা যতটুকু তথ্য পেয়েছি 4 জন এই আশকোনা হজ ক্যাম্পে এসেছিলেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করে সেই তাদের নিজ নিজ জেলা পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি বিষয় হচ্ছে যে এই হজ ক্যাম্পের এখন পর্যন্ত 450 মতো বিদেশ ফেরত এসেছিলেন। এখানে যারা কোয়ারেন্টাইনে ছিলেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যদি কেউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না মানে সেক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ আইন রয়েছে, যেটি 2018 সালের আইন, সেই আইন মোতাবেক তাদের শাস্তি পেতে হবে। এবং এই শাস্তির মাত্রা যদি কেউ এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না মানে, আইন অমান্য করে, তাহলে সেটি 3 মাসের জেল অথবা সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হতে পারে। আর এখন যদি কেউ তথ্য গোপন করে, অর্থাৎ করোনা আক্রান্তের যেসব উপসর্গ রয়েছে, সব উপসর্গ থাকার পরেও যদি সেসব তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বা চিকিৎসকদের কাছে বলতে না চান ভয়ে, সেক্ষেত্রেও কিন্তু আইন রয়েছে। সেক্ষেত্রে আইন রয়েছে 2 মাসের জেল, অনূর্ধ্ব 25,000 টাকা জরিমানা। এখন এসব বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ তদারকির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এখানে জনসচেতনতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যখন কোনো নাগরিক, বাংলাদেশের নাগরিক দেশে ফিরেন, সে যাতে অবশ্যই তার পরিবার এবং সবার দিকে তাকিয়ে সে যেন নিজ থেকেই হোম কোয়ারেন্টাইন বা সরকারি কোয়ারেন্টাইনে তিনি অন্তত 14 দিন অবস্থান করেন, এবং এই 14 দিন অবস্থান করার পর তার যে সার্বিক অবস্থা সেটি বিবেচনা করে চিকিৎসকগণ যদি তাকে ছাড়পত্র দিয়ে দেন, সেক্ষেত্রে তিনি বাইরে চলাচল করতে পারবেন। আমরা এরই মধ্যে দেখেছি যে বিভিন্ন জেলায় অনেকেই কিন্তু 14 দিন হোম কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইনে অবস্থান করে তারা এরই মধ্যে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন বা নিজ নিজ কাজে তারা ব্যস্ত হয়ে গেছেন। সবকিছু মিলিয়ে এই আশকোনা হজ ক্যাম্পে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ। রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় শরীয়তপুরে 3 জন ও মানিকগঞ্জে 2 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে তাদের এই সাজা দেয়া হয়। মানিকগঞ্জের সাটুরিয়ায় গত 5ই মার্চ ইরাক থেকে দেশে ফেরেন এক প্রবাসী। কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করায় তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ঘিওরে অস্ট্রেলিয়া প্রবাসী একজনকে জরিমানা করা হয়েছে 15,000 টাকা। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় ইতালি প্রবাসী একজনকে 50,000 টাকা এবং আরেকজনকে 25,000 টাকা জরিমানা করা হয়। আর সদরে সৌদি প্রবাসী একজনকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সারা দেশে এ পর্যন্ত 4,700 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। বরিশালে গত 14 দিনে বিদেশ ফেরত 242 জনের মধ্যে কোয়ারেন্টাইনে এসেছেন মাত্র 26 জন। 216 জনই রয়ে গেছেন এ প্রক্রিয়ার বাইরে। এদিকে লক্ষ্মীপুরে মাত্র 6 জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা সম্ভব হয়েছে। বিদেশ ফেরত বেশিরভাগ ব্যক্তি তথ্য গোপন করে কোয়ারেন্টাইন এড়িয়ে চলছেন বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তালিকা ধরে সবার কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা চলছে। বরিশালে বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকা এসেছে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে এসেছে 3,446 জন। এদের মধ্যে গত 14 দিনে এসেছে 242 জন। জেলা স্বাস্থ্য বিভাগ কোয়ারেন্টাইনে আনতে পেরেছে মাত্র 26 জনকে। আমাকে লিস্ট প্রদান করা হয়েছে এবং এই লিস্টগুলো আমি আমার উপজেলা পর্যায়ে পৌঁছে দিয়েছি এবং পৌঁছানোর সাথে সাথেই তারা এটা গ্রাম পর্যায়ে আমাদের কর্মীদের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং তারা এটা তদন্ত করে দেখছে যে কোথায় কে আছে। স্বাস্থ্য বিভাগ বলছে বরিশাল বিভাগের অন্য 5 জেলার সব তথ্য এখনও আসেনি। তবে এসব জেলায় সোমবার নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছে 40 জন। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা নেয়ার কথা জানালেন কর্মকর্তারা।
আমাদের সর্বাত্মক চেষ্টা করব যে তাদেরকে আমাদের হোম কোয়ারেন্টাইনের পুরো যে লিস্ট ধরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে আনার আমরা চেষ্টা করব। লক্ষ্মীপুরে এ পর্যন্ত মাত্র 6 জন বিদেশ ফেরত ব্যক্তিকে কোয়ারেন্টাইনের আওতায় আনতে পেরেছে স্বাস্থ্য বিভাগ। অথচ বিভিন্ন সূত্রের বরাতে স্বাস্থ্য বিভাগই বলছে জেলায় গত 1.5 মাসে দেশে এসেছেন কমপক্ষে 3000 প্রবাসী। তাদের বেশিরভাগই কোনো তথ্য না দিয়ে আত্মগোপনে আছেন। এসব প্রবাসীর খোঁজখবর নিতে গঠন করা হয়েছে একটি কমিটি। উপজেলা চেয়ারম্যান বা মেয়র যারা ছিলেন তাদেরকে আমরা বলেছি যে ইউনিয়ন চেয়ারম্যান কিংবা ইউনিয়নে যে সকল জনপ্রতিনিধি আছে তাদেরকে জানিয়ে দিতে, তারা যেন বিদেশ থেকে যারা আসতেছে তাদের তথ্যটা আমাদের হেলথ কমপ্লেক্স কিংবা সিভিল সার্জন অফিসে জানায়। সদ্য বিদেশ ফেরতদের তথ্য পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহায়তা চেয়েছে লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকার বাইরের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এবার শরীয়তপুর ও মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব শরীয়তপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, করোনা ভাইরাস প্রতিরোধে শরীয়তপুরে মোট কতগুলো হাসপাতালে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর এসব ব্যবস্থা কি পর্যাপ্ত দেখছেন? শরীয়তপুরে কিন্তু যে সকল সরকারি হাসপাতালগুলি রয়েছে প্রত্যেকটি হসপিটালেই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য যে আইসোলেশন ইউনিট সেটি গঠন করা হয়েছে এবং প্রতিটি হসপিটালেই 5টি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদর হাসপাতাল সহ 6টি উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে সেখানে 5টি করে আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। আর এর বাইরে জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেই বেসরকারি পর্যায়ে যে হাসপাতালগুলি রয়েছে সেখানেও এই ধরনের উদ্যোগ নেয়ার বা ব্যবস্থা করার নির্দেশনা থাকলেও বেসরকারি পর্যায়ে কিন্তু আমরা বাস্তবিক অর্থে সেই ধরনের কোনো বাস্তবায়ন এখনো পর্যন্ত আমরা দেখিনি। তবে শরীয়তপুরে আপনাকে যেই তথ্যটি আমরা গতকাল বিকেল 5টার সময় জেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি, সর্বশেষ যে 223 জন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর বাইরে 14 দিন অতিবাহিত হওয়ার ফলে প্রায় আরো 70 জনকে কিন্তু এই হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এখানে একটি সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে হোম কোয়ারেন্টাইনের নামে তালিকাতে নাম থাকলেও এরা কিন্তু শতভাগ হোম কোয়ারেন্টাইনের যে বিধি সেটি মেনে চলছে না। এখনো পর্যন্ত অনেক প্রবাসীকেই কিন্তু প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এবং তারা যেটি বলছে যে প্রবাসীদের সাথে আমার কথা হয়েছে এই ব্যাপারে, তারা যেটি বলছে যেহেতু বিমানবন্দর থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে এবং যে দেশ থেকে তারা এখানে এসেছেন সেখান থেকেও তারা একটি ছাড়পত্র নিয়ে এসেছেন, যার কারণে তারা তাদের শরীরে যে এই ধরনের সংক্রমণ রোগ রয়েছে এটি মানতে কিন্তু অনেকটা নারাজ এবং তারা অনেকটা, আমরা যদি একেবারে বাস্তবিক অর্থে বলি, তাদের মধ্যে একেবারেই সচেতনতার অভাব রয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তো এই ব্যাপারে কিন্তু স্থানীয়দের মধ্যে আমরা কিছুটা উদ্বেগ লক্ষ্য করেছি। তারা যেটি বলছে যে সম্প্রতি সময়ে বিদেশ ফেরত ব্যক্তিদের যে আশকোনা হজ ক্যাম্পে রাখার একটি উদ্যোগ সরকার গ্রহণ করা হয়েছিল, তারপর সেখান থেকে কিন্তু তারা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবে এই ধরনের একটি প্রতিশ্রুতি দিয়েই সেখান থেকে যার যার বাড়িতে চলে এসেছে। কিন্তু সেই নির্দেশনা বা তাদের যেই একটি প্রতিশ্রুতি ছিল সেটি কিন্তু তারা শতভাগ বাস্তবায়ন করছে না। আর আপনি জানেন যে শরীয়তপুরের প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী কিন্তু ইতালিতে অবস্থান করে। প্রায় 70 থেকে 80 হাজার মানুষ ইতালিতে রয়েছে শরীয়তপুর প্রবাসী এবং তাদের মধ্যে কিন্তু অন্তত গেল 2 সপ্তাহে 500-র উপরে প্রবাসী বাংলাদেশে এসেছে, যারা শরীয়তপুরের বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। আর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে হোম কোয়ারেন্টাইনের তালিকা প্রস্তুত করা হয়েছে এখানেও কিন্তু অনেক প্রবাসী এখনো পর্যন্ত এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। কারণ আমরা অনেক প্রবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এখনো পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মী তাদের কাছে এসে পৌঁছেনি এবং তাদেরকে যে হোম কোয়ারেন্টাইনে রাখার যে উদ্যোগ সে ব্যাপারে কোনো পরামর্শ এখনো পর্যন্ত দেয়া হয়নি। তবে স্বাস্থ্য বিভাগ যেটি বলছে তাদের লোক বলের সংকট রয়েছে। প্রতিটি ইউনিয়নে তারা মাত্র 3 জন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে, যেটি একটি ইউনিয়নের পর্যায়ের যে সকল প্রবাসীরা আছে তাদের তথ্য সংগ্রহের জন্য বা তাদের মনিটরিং এর জন্য যথেষ্ট নয়। তবে সম্প্রতি সময়ে আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এই হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে। এরই মধ্যে কিন্তু শরীয়তপুরে 3 প্রবাসীকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে। আপনি জানেন যে এই হোম কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করলে সংক্রামক আইনে যেটি বলা হয়েছে যে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা, সেই 50,000 টাকা জরিমানাও কিন্তু গতকাল এক প্রবাসীকে করা হয়েছে এবং এই জরিমানার আওতায় আসার পরে আমরা দেখেছি যে কিছুটা হলেও প্রবাসীদের মধ্যে এই প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারণে তারা কিছুটা হলেও এখন সাবধান হচ্ছেন। তো স্থানীয় মানুষ যেটি বলছে যে এই হোম কোয়ারেন্টাইনের বিধিমালা শতভাগ বাস্তবায়নের জন্য সরকারি পর্যায়ে যদি কঠোর আইনের প্রয়োগ করা হয় সেক্ষেত্রে হয়তো তারা হোম কোয়ারেন্টাইনের বিধি কিছুটা হলেও মেনে চলবেন এবং স্থানীয়রা কিছুটা নিরাপদে থাকতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। নুরুল আমিন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু মানিকগঞ্জে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান।
মঞ্জুর, যারা কোয়ারেন্টাইনের নিয়ম নীতি মানছেন না তাদের বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখেন, করোনা প্রতিরোধ কমিটি মানিকগঞ্জ জেলার সূত্র মতো আমি যেটা জানতে পেরেছি, মানিকগঞ্জে কিন্তু প্রায় 1 লক্ষর উপরে যে বিভিন্ন দেশে এই প্রবাসী এখানে বসবাস করে, যার মধ্যে চীন, ইতালি, সৌদি আরব, এই বিভিন্ন জায়গাতেই আছে। তো গত 24 ঘন্টা এখানে কিন্তু 32 জন প্রবাসী কিন্তু এই মানিকগঞ্জে এসেছে। এ নিয়ে কিন্তু আপনার যে প্রবাসী সংখ্যা এই দাঁড়ালো 359 জন। তো এই 59 জনকে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখার কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সবাই হোম কোয়ারেন্টাইনে আছে। কিন্তু আমাদের কাছে কিন্তু প্রায় খবর আসছে যে যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে তারা কিন্তু ওই আইনটা কিন্তু তারা মানছেন না। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বাজারে চা খেতে যাচ্ছে। তো আসলে এই অবস্থা, আপনাকে যদি আমি একটি বিষয় জানাই যে এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হলো মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া গ্রাম। এখানে কিন্তু গত 13ই মার্চ আপনাকে যদি আমি একটু দেখাই, 13ই মার্চ একজন প্রবাসী আমাদের এই মানিকগঞ্জে এসেছে। তিনি কিন্তু আসার পরে তাকে সৌদি এয়ারপোর্টে কিন্তু তাকে চেক করা হয়েছে এবং তিনি যে এখানে এসেছেন এটা কিন্তু আমাদের এখানকার যে প্রশাসন সেটা কিন্তু জানে না। জাকির ভাই, আপনি আছেন? তো সে কিন্তু জানে না, সে নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে আছে। তিনি আসার পরে কিন্তু একদিনও কিন্তু বাসা থেকে বের হননি, তিনি আলাদা একটি রুমে কিন্তু অবস্থান করছেন। আমরা তার সাথে এই ঠিক তার বিষয়টা আমরা জানবো। জাকির ভাই, হ্যাঁ জাকির ভাই একটু আসুন। আসসালামু আলাইকুম। আপনি বেরোতে হবে। আপনি কবে আসছেন? আসলে আপনি আসার পরে এয়ারপোর্টে কি কিছু করা হয়েছে আপনাকে একটু বলেন তো। হ্যাঁ, আমি আসছি 5 দিন হয়েছে। জোরে বলেন। আমি আসছি 5 দিন হয়েছে। এয়ারপোর্টে আমাকে কম্পিউটার স্ক্রিন চেক করছে, তারপরে আপনার যাকে প্রয়োজন হচ্ছে কপালে আরেকটা মেশিনে সেটাতে চেক করছে। চেক করার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ওখান থেকে আমাকে একটা কার্ড, স্বাস্থ্য অধিদপ্তরের একটা কার্ড দিচ্ছে। ওখানে অনেক নিয়ম লেখা আছে, ওই নিয়মগুলো পালন করে আমাকে থাকতে হচ্ছে। আমি তো অটোমেটিক বাড়িতে আসছি। বাসায় আসার পর আমি আমার ফ্যামিলির বলছি 4-5 দিন আমি ফাঁকে থাকি। হ্যাঁ, আমি একটু সেভে থাকি। তো যদি আমার কোনো জ্বর বা গলা ব্যথা বা কাশের যদি কোনো সমস্যা হয় তাহলে আমি বুঝতে পারবো আমার একটা সমস্যা হচ্ছে। এটা বিশাল একটা ইম্পর্টেন্ট। প্রশাসনের কোনো লোকজন আপনার এখানে আসছিলেন? না, আমি আসছি রাত্রে, হয়তো তারা হয়তো জানে না, এখনো আসেনি। আপনি দেখেছেন যে উনি কিন্তু গত 12ই মার্চ উনি সৌদি আরব থেকে উনি মানিকগঞ্জে এসেছেন, অথচ এই গত 5 দিনে কিন্তু প্রশাসনের কোনো লোকজন কিন্তু তার কাছে আসেনি এবং তার নাম ঠিকানা কিন্তু আসলে নেয়নি। আমি এই ব্যাপারে কথা বলেছিলাম মানিকগঞ্জের যে করোনা প্রতিরোধ কমিটির যে সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ, তিনি বলেছেন আসলে এত পরিমাণ মানুষ যে এদেরকে সবার খোঁজ খবর নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে এটার বিষয়টি তিনি নোট দিয়েছেন এবং খুব হয়তো আজকের মধ্যেই তার নামটি হয়তো করা হবে। আরেকটা বিষয় জানে রাখি, ইতিমধ্যে কিন্তু মানিকগঞ্জে এই যে হোম কোয়ারেন্টাইন আইন না মানায় কিন্তু 3 জনকে কিন্তু জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাটুরিয়া উপজেলার 2 জনকে এবং ঘিওর উপজেলার একজন প্রবাসী কিন্তু 15,000 টাকা জরিমানা করা হয়েছে। তো এই ব্যাপারে আমি কথা বলেছিলাম যে করোনা প্রতিরোধ কমিটির যে সদস্য তিনি বলেছেন যে আমাদের এই বিষয়টা চলমান থাকবে এবং যারাই আসবে এবং তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসবো। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ খবর। শরীয়তপুর এবং মানিকগঞ্জ থেকে করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা ভাইরাসের প্রভাবে দোকানপাট, শপিং মলে কমে গেছে মানুষের উপস্থিতি। আশঙ্কাজনকভাবে কমেছে বেচাকেনা। এতে কর্মীদের বেতন ভাতা, দোকান ভাড়া ও অন্যান্য খরচ কিভাবে মিটবে তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসক্রিম বিক্রি করছেন মোহাম্মদ হারেস। তিনি জানান, করোনা ভাইরাসের আতঙ্কে সপ্তাহ ধরেই কম বেচাকেনা। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ায় বিক্রি নেমেছে শূন্যের কোটায়। একই অবস্থা আশপাশের অন্য ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। ওই অসুখের কথা শুনি না, ঠান্ডা খাইতে মানা করছে, এই জন্য এখন বেচাকিনি হয় না। এখন কালকে আজারখানি বেচছি, আজকে হবে 2-3টা আইসক্রিম বেচছি। এই বেচাই করলে তো সংসার চলে যাব না, দেশে চলে যাব, এনে থাকলে খানাটাই হয় না।
হয়তো আমরা এসেছি, কিন্তু আমার মনে হয় যে এখন সম্পূর্ণ বাইরে ঘোরাটা একটু পরিহার করা উচিত। ফুটজোন হিসেবে খ্যাত রাজধানীর খিলগাঁও তালতলার শহীদ বাকি সড়ক ছুটির দিনগুলোতে খাবার প্রেমীদের ভিড়ে এখানে পা ফেলা দেয়, অথচ মঙ্গলবার দেখা গেল ভিন্ন দৃশ্য। দু একটি রেস্টুরেন্ট ছাড়া বেশিরভাগই ক্রেতার উপস্থিতি খুবই কম, ফলে কর্মীদের বেতন ভাতা, বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। এসব ছোট প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই ব্যাংক ঋণের ব্যবস্থা, ফলে সংকট কিভাবে সামলাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এদিকে তো মানুষ আতঙ্কে আছে, যার কারণে ঘর থেকে লোক বের হচ্ছে না। সো ব্যবসা বাণিজ্যে বলতে গেলে একটা অন্যরকম মোড় নিতেছে। সমস্যা হচ্ছে যে এতজন স্টাফ, এদেরকে কিভাবে এদের বেতনটা দেব। ক্রেতার ভিড় নেই শপিং মল বা মার্কেটগুলোতেও, ফলে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘ হলে কঠিন পরিস্থিতির আশঙ্কা করছেন তারা। যেভাবে কাস্টমার আসতো, এখন তো অনেকে আতঙ্কে বেরোতে পারছে না, সুতরাং মানুষ বেরোতে না পারলে কিনবে কোত্থেকে। বাংলাদেশ ব্যাংকে বা অর্থ মন্ত্রণালয়তে এগিয়ে আসতে হবে, এবং আমি বলবো যে এদের জন্য বিশেষ বরাদ্দের প্রয়োজন আছে। বিশেষ ধরনের যদি বরাদ্দ যদি না করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে, তবে কিন্তু এরা বঞ্চিতই হবে, যে আগে যেরকম বঞ্চিত হয়েছে। এপ্রিলে শুরু হচ্ছে রমজান, বছরের যে কোনো সময়ের চেয়ে রোজার দিনে বেশি বেচাকেনা হয় শপিং মলগুলোতে। তার আগেই কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আতঙ্কে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে কমছে দেশি বিদেশি দর্শনার্থী। আয় কমে যাওয়ায় লোকসান গুনছেন এ খাতের ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের আতঙ্কে পর্যটক কমেছে বিশ্বজুড়েই, এর ধাক্কা লেগেছে বাংলাদেশেও। দেশে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর পর্যটন স্পটগুলোতে একেবারে কমে গেছে লোকসমাগম। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে দেশের মানুষের পাশাপাশি বিদেশিদের আগ্রহও কম নয়, কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে এখন বিদেশিরা আসছেন না বললেই চলে। কমেছে দেশীয় দর্শনার্থীর সংখ্যাও। বিদেশি দেখি নাই, কারণ বিদেশিরা আতঙ্কে আছে বলেই বিদেশিরা আসে নাই। দুঃখের বিষয় যে আসলে বিদেশি সংখ্যা কমে গেছে, কারণ গত প্রায় 1 মাস থেকে এখানে বেশি বিদেশি দর্শনার্থী একেবারে নাই বললেই চলে। সাজেক ভ্যালি সহ খাগড়াছড়ির সব বিনোদন কেন্দ্রেই কমেছে লোকসমাগম। আগাম বুকিংয়ের অধিকাংশ বাতিল হওয়ায় লোকসানে হোটেল মোটেলগুলো। আয় কমেছে পরিবহন শ্রমিকদেরও। প্রতিদিন যেখানে 50টা গাড়ি যায়, সেখানে আজকে গেছে 20টা। প্রতিদিন টুরিস্ট কমে যাচ্ছে। 20টা নিয়মিত সাজেক চিনতে যাইতো, এখন গতকালকে দেখা গেছে 4টা চিনতে গেছে। ভিড় নেই বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতেও। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পর্যটন খাতের ব্যবসায়ীরা। আগের চেয়ে যাত্রীর সংখ্যা একটু কমে গেছে, অনেক সময় যাত্রী ফিল আপ আসে, এখন একটু কম আসতেছে। জনসচেতনমূলক বিভিন্ন লিফলেট, বিজ্ঞাপন মেকিং করা দরকার বলে আমি মনে করি। হাওর, পাহাড়, নদী ও চা বাগানে ঘেরা মৌলভীবাজারের দর্শনীয় স্থানগুলোতে পর্যটক থাকে সারা বছরই। তবে করোনার প্রভাবে পর্যটন খাতে এখন খরার দশা। ছোট বড় হোটেল রিসোর্টের প্রায় 80% আগাম বুকিংই বাতিল হয়েছে। বিভিন্ন যে বিদেশি এনজিওগুলো, ওনাদের বুকিংগুলো ক্যান্সেল হচ্ছে। আগে যেমন আমাদের টোটালি 60% 70% বুকিং ছিল, এখন 30% নিচে নেমে গেছে। পর্যটক কমার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। ক্রমেই মন্দাভাব তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পর্যটন শিল্পে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের বিষয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, করোনা ভাইরাসের কারণে পর্যটন স্পটগুলোতে কী ধরনের ক্ষতি হচ্ছে আর দর্শনার্থীর অবস্থা কেমন এখনকার? আসলে যে করোনা ভাইরাস, যেটি আসলে সারা বিশ্বব্যাপী যে মহামারী আঘাত হারাজ করেছে, সেটির প্রভাব কিন্তু কক্সবাজারে পড়েছে। তার মধ্যে আমরা দেখতে পেরেছি এই যে কক্সবাজারের পর্যটন শিল্পের একেবারে খুব বেশি ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার হোটেল ব্যবসায়ীরা। বিভিন্ন সময় বুকিং ছিল, আপনি জানেন বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন করতে কিন্তু অনেকে আগে থেকে বুকিং করে রেখেছিল, কিন্তু বাধ্য হয়ে অনেকে বুকিং ক্যান্সেল করেছে। পাশাপাশি আগামী 26শে মার্চের অনেক একটা ছুটি আছে,
সবকিছু মিলিয়ে আসলে কক্সবাজারে আগে থেকে যারা বুকিং ছিল, কক্সবাজারের বিভিন্ন দিবস থেকে শুরু করে প্রতি শুক্র এবং শনিবার যেভাবে ভিড় থাকে কক্সবাজারে, সেই ভিড় কিন্তু এখন আমরা লক্ষ্য করছি না। পাশাপাশি আমরা পর্যটন শিল্পের সাথে যারা জড়িত আছে তারা বলছেন এই কারণে কিন্তু তাদের পর্যটন শিল্পে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই যে করোনা ভাইরাস সেটি যদি পরিস্থিতি যদি মোকাবেলা করা হয়, সম্প্রতি সময় যদি মোকাবেলা করা হয়, তাহলে হয়তোবা এটি তারা কাটিয়ে আসতে পারবে। যদি এই যদি মানে কাটিয়ে আসতে না পারে, তাহলে হয়তোবা পর্যটন শিল্পের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন সামনে রমজান আসছে, রমজানের পরে কিন্তু ঈদের একটা ছুটি আছে। সেই ছুটিকে টার্গেট করে কিন্তু অনেক হোটেল কটেজ আছে কিন্তু এগুচ্ছিল। তো মাঝখানে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হওয়াতেই কিন্তু তাদের মধ্যে একেবারে হতাশা বিরাজ করছে। করোনা ভাইরাসের ফলে সৃষ্ট ক্ষতির বিষয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। এদিকে ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাণহানি বাড়তে থাকায় বিদেশিদের প্রবেশে 30 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভাইরাস মোকাবিলায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক। এদিকে কোভিড-19-এ গত 24 ঘন্টায় ইতালিতে 345 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 2500 ছাড়ালো। প্রথম প্রাণহানি হয়েছে ব্রাজিল, তুরস্ক ও মালয়েশিয়ায়। যুক্তরাষ্ট্রের 50 রাজ্যের সবগুলোতেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। অর্থনৈতিক সংকট কাটাতে আমেরিকানদের সরাসরি অর্থ সহায়তার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। $220 বিলিয়ন ত্রাণ কার্যক্রম ঘোষণা করেছে স্পেন। সংক্রমণ রোধে চলতি সপ্তাহের সব বৈঠক বাতিল করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিজ দেশেই ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। করোনা আতঙ্কে দেশজুড়ে কারফিউ জারি করেছে সার্বিয়া। আর্থিক খাতের অনিয়মকে পুঁজিবাজারে চলমান সংকটের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। তাই শুধু তহবিল গঠন করে নয়, বাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের আহ্বান তাদের। এছাড়া সরকারি বেসরকারি ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তারল্য সংকটের পাশাপাশি করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব এখন পুঁজিবাজারে। টানা ধসের কবলে দেশের 2 পুঁজিবাজারই। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন ব্যাংক মালিক ও নির্বাহীরা। যদিও শুধু তহবিল গঠনে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানো কঠিন বলছেন বিশ্লেষকরা। তার আগে শৃঙ্খলা ফেরাতে হবে আর্থিক খাতে। খেলাপি ঋণ কমাতে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা। ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনলে বাজারে তারল্য বাড়বে, আর এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের 2 পুঁজিবাজারে। ব্যাংকের যে নন পারফর্মিং লোন এটা বেড়ে যাচ্ছে, এবং যেটা অফিসিয়ালি বলা হচ্ছে প্রকৃত নন পারফর্মিং লোন হয়তো তার চাইতে আরও অনেক বেশি। ফলে ব্যাংকে টাকার ঘাটতি দেখা দিয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীর মতো স্বল্পমেয়াদে বাজারে অংশ নিচ্ছে। এতে পুঁজিবাজারের গতি বাড়ছে না বলে মত তাদের। লং টার্মের জন্য কিন্তু আমাদের আরও কর্পোরেট গভর্নেন্স, মার্কেট কারেকশন, অন্য যে সমস্ত যে প্যারামিটার দরকার সেগুলো কিন্তু একই সাথে প্লে করতে হবে। করোনা ভাইরাসের আতঙ্ক ও অন্যান্য কারণে সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। গত এক সপ্তাহে ডিএসসির বাজার মূলধন হারিয়েছে 15,000 কোটি টাকার বেশি। এ সময়ে মূল্যসূচক কমেছে প্রায় 250 পয়েন্ট। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ঝুঁকিতে ইউরো চ্যাম্পিয়নশিপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউএফা। ইউরোপের 12টি ভেন্যুতে আসর শুরুর কথা ছিল 12ই জুন। এখন তা পিছিয়ে হবে 2021-এর জুন-জুলাইয়ে। ইউএফা নেশনস লিগেও পরবর্তী গ্রীষ্মে নেওয়া হয়েছে। একই দিনে কোপা আমেরিকা স্থগিতের সিদ্ধান্ত এসেছে। ইউরোর মতোই আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। করোনা আতঙ্কে সব লিগ বন্ধ হয়ে গেছে, সেগুলো ঠিকঠাক শেষ করা নিয়ে শঙ্কা জোরালো। সংকট সমাধানে পেছাতে হবে ইউরো চ্যাম্পিয়নশিপ, সেই প্রস্তাবনা নিয়ে জরুরি সভা ইউএফার, যদিও আলাপ সারতে হয়েছে ভিডিও কনফারেন্সে। ইউএফার 55 সদস্য দেশ ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগেনি। ইউএফার আনুষ্ঠানিক ঘোষণার আগেই নরওয়েন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় পিছিয়ে গেছে ইউরো। আগামী বছর আসর হবে 11 জুন থেকে 11 জুলাই পর্যন্ত। ঘণ্টা খানেকের মধ্যে অবশ্য ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ইউএফা প্রেসিডেন্ট।
করোনা ভাইরাস শুধু ইউরোপের ফুটবল নয়, পুরো জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। আমরা জানতাম এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে। একমাত্র ইউরো বন্ধ করার মাধ্যমেই প্রতিটি দেশের জাতীয় লীগ শেষ করা সম্ভব। তাই এটি বন্ধের ব্যাপারে সবাই একমত হয়েছি। ইউরোপে ছাড়ায় বন্ধ হওয়া লিগগুলো শেষ করার সুযোগ তৈরি হয়ে গেল। জুনের মধ্যে শেষ করতে হবে ঘরোয়া লিগ, আর চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবে এই গ্রীষ্মেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই খেলা মাঠে গড়াবে, মিলবে বাড়তি সময়। ফুটবলার সমর্থকদের সুরক্ষা সবার আগে। ফুটবলারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যানরা ফুটবল ইকোসিস্টেমের বড় অংশ। সব দিক বিবেচনায় পোস্টপোনের সিদ্ধান্ত। ৫৫টি দেশের জাতীয় লীগের প্রতি আমাদের শতভাগ সমর্থন রয়েছে। ক্রীড়াঙ্গনে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় স্থগিত হয়েছে কোপা আমেরিকাও। জুন জুলাইয়ে হওয়ার কথা ছিল লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আসর 1 বছর পিছিয়ে গেছে। ইউরোর মতো আগামী বছর 11 জুন থেকে 11 জুলাই কোপা আমেরিকার নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।